ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবার আমরা একটা ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংরেজিতে। আমরা এই ট্রান্সলেশনের মাধ্যমে অবশ্যই শিখতে পারবো, অনেক গ্রামার শিখতে পারবো, অনেক নিয়ম জানতে পারবো এবং একটি বাংলা বাক্যের একাধিক ইংরেজি বাক্যে করার বিভিন্ন পদ্ধতি আমরা বিস্তারিতভাবে শিখব। কেন শিখব? কারণ আমরা কখনোই একটি বাংলার একটি যদি আমরা ট্রান্সলেট করা শিখি, তাহলে কিন্তু আমাদের যে সাহিত্য চর্চা যেটাকে আমরা বলবো, ইংলিশের যে ভ্যারাইটি আছে সেটা কিন্তু আমরা কখনোই রপ্ত করতে পারবো না। স্টাইলিশ বা মাধুর্যতা কিন্তু কখনোই রাইটিংয়ে আসবে না। ভালো সৃজনশীল লেখার জন্য তোমাকে কিন্তু একটি মাত্র স্টাইল কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ একটি স্টাইল যদি তুমি শেখো, তাহলে কিন্তু তোমার মধ্যে কিন্তু কখনোই কোনো ভালো লেখনী শৈলী কিন্তু গড়ে উঠবে না। তাই আমি আমার প্রত্যেকটা ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু অনেক রকম স্টাইলের বাক্য গঠন কিন্তু আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি, হাতে ধরে শেখাবো। অবশ্যই আমার এই স্মার্ট ইংলিশ ল্যাব কিন্তু তোমরা এই চ্যানেলটার মাধ্যমে আমি তোমাদেরকে শেখাচ্ছি, বিভিন্ন রকম ইংরেজির বিভিন্ন রকম পার্ট শেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। চলো শুরু করি আজকের ক্লাস। তোমাদের সামনে একটি আমি প্যাসেজ দিয়েছি। এটি একটি খুবই কমন গল্প এবং অনেকবার পরীক্ষায় দিয়েছে, বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। এই গল্পটিকে আমরা আজকে ট্রান্সলেশন করব লাইন ধরে ধরে। ওকে, প্রথম যে লাইনটা আছে, একদা এক সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছিল। তো এই বাক্যটা দেখে প্রথমে বুঝতে হবে যে এটা কিন্তু একটা গল্পের অংশ, তাই তো? তো গল্পের অংশ কি করে বুঝবো? দেখো, প্রথমে যে বাক্য আমরা দেখতে পাচ্ছি সেখানে একদা দিয়ে থাকে। এরকম একদা থাকতে পারে বা একদিন থাকতে পারে, যাই থাকুক না কেন, বা কিছু যদি এরকম কথা নাও থাকে, একদা বা একদিন এই কথাগুলো যদি নাও থাকে, তোমরা কিন্তু সবসময় এই ধরনের গল্প লেখার সময় ওয়ান্স বা ওয়ান্স আপন এ টাইম এইগুলোতে শুরু করবে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তো আর একটা জিনিস আমরা দেখব, এই বাক্যে একদা এক সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছিল। তো দেখো, এখানে লাস্টে হয়েছিল, তারপরে কি হয়েছে? যুদ্ধবন্দী করা, তাই তো? তো এখানে ক্রিয়াটা, মূল ক্রিয়াটা দেখতে পাচ্ছি শেষে বসে আছে। সেই ক্রিয়াটা দেখে আমরা কি দেখতে পাচ্ছি? না, হয়েছিল। তো হয়েছিল কথাটা যদি আমরা লিখি, তাহলে আমরা কি দেখতে পারবো? দেখো, হয়েছিল সাথে দেখো লেখা আছে, দেখো ল আছে। তো ক্রিয়ার সাথে যদি ল লে লাম থাকে, বাংলায় ক্রিয়া সবসময় শেষে বসে, সেটি দেখতে হবে। এবং এর সাথে ল লে লাম থাকলে সেটি পাস্ট টেন্স হবে। তাহলে ল লে লামের জন্য আমি কি লিখব? আমি পাস্ট লিখব। ওকে, এবার ল লে লামটাকে আমি চেপে ধরবো। তাহলে ল লে লামটাকে চেপে ধরলাম বা কেটে দিলাম, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? হয়েছি। আগের নিয়ম অনুসারে ক্রিয়া যদি তিনটে অক্ষরের হয় এবং শেষে যদি ছি ছ ছে থাকে, তাহলে তার আগের অংশটিকে দেখতে হবে। তার আগের যে লেটারটা দেখতে পাচ্ছি বা বর্ণ দেখতে পাচ্ছি, সেটা কি না একার যুক্ত। এক্ষেত্রে সেটি সবসময় পারফেক্ট হয়। অর্থাৎ হয়েছি এই কথাটা শুনে তোমরা কি দেখতে পাচ্ছ, কি বুঝতে পারছো? কাজটা হয়ে গেছে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তো এখানে আমার একটা বলার বিষয় আছে, আমরা এই টেন্সটা পেলাম পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু আমরা করব সিম্পল পাস্ট টেন্স। কেন করব? কারণ প্রথম যে বাক্যটা দিয়েই তো শুরু হচ্ছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা উচিত না। এবার এরপরে আমরা যখন আবার এরকম কোনো বাংলা পাবো, তখন সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। প্রথমবার যখন করছি আমরা সিম্পল পাস্টই ব্যবহার করব। তাহলে আমরা শিখতে পারলাম যে এখানে ক্রিয়া হচ্ছে হয়েছিল পেলাম, তার থেকে আমরা কি পেলাম? না টেন্স চিনতে পেলাম। এবার দেখো, এটা কিন্তু মূল ক্রিয়া নয়, কখনোই এটা মূল ক্রিয়া নয়। শুধু হয়েছিল বলে কোনো মানে আসবে না? যুদ্ধবন্দী করা, দেখো মূল ক্রিয়া পেতে গেলে আমাকে যার জন্য আমি টেন্সটা নির্ধারণ করলাম, ঠিক তার আগেই কিন্তু থাকবে মূল ক্রিয়াটা। ওকে, তো এখানে যুদ্ধবন্দী করা এটাই কিন্তু আমার মূল বিষয়। তো যখন এরকম মূল ক্রিয়ার শেষে বা আগে যেখানে হয়েছিল বা হয় বা হওয়া এমন কথা থাকে, আগের ট্রান্সলেশনগুলোতে এই নিয়মগুলো আমার বলে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখবে। আবার রিপিট করছি, কোনো ক্রিয়ার সাথে, ডু ভার্বের সাথে
যদি হয়েছিল, হচ্ছে, এরকম কথা থাকে, এটা সবসময় ভেবে নেবে যে সেখানে আমাকে কি ব্যবহার করতে হবে, বি ভার্ব ব্যবহার করতে হবে, বি ভার্ব ব্যবহার করতে হবে, এবং যে ডু ভার্বটা থাকবে তার V3 ফর্ম, অর্থাৎ সেটা হয় আমার সেটা প্যাসিভ ভয়েসে হবে, কিংবা সেটা আমার কোনো অ্যাডজেক্টিভ রূপে আমাকে বসাতে হবে। তো যুদ্ধবন্দী করা হয়েছিল, একটি সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছে। যুদ্ধবন্দী কি নিজের দ্বারা হয় নাকি কারোর দ্বারা হয়? দেখো, যুদ্ধবন্দী কিন্তু সবসময় কারোর দ্বারা হবে। তো কারোর দ্বারা যখন হবে সেটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে, অর্থাৎ বাংলা বাক্য এবার থেকে আমরা যখন পড়বো শুধুমাত্র টেন্স দেখব না, আমরা অবশ্যই দেখব সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। সুতরাং আমরা এখানে এর মাধ্যমেও শিখতে পেলাম যে এই বাক্যটা কিন্তু কিসে আছে না প্যাসিভে আছে। তো আমরা প্যাসিভও করতে পারি, ওকে, তো প্যাসিভও করতে পারি, বা আমরা অন্যান্য যে নিয়মগুলো আছে বা নিয়ম ব্যবহার আছে সেগুলো আমরা দেখে নিই। ওয়ান্স এ সোলজার ওয়াজ মেড এ প্রিজনার। দেখো এই জায়গাটা কিন্তু আমি প্যাসিভ টেন্সটা কিন্তু ব্যবহার করেছি, প্যাসিভে পুরো টেন্সটা কিন্তু ব্যবহার করেছি। ওয়াজ মেড মানে কারোর দ্বারা হয়েছিল, তাহলে ওয়াজ প্লাস কি আছে না V3, তাহলে V3 কি এখানে মেড মানে হচ্ছে মানে তাকে তৈরি করা হয়েছে। তাকে কি তৈরি করা হয়েছিল, নাকি একটা প্রিজনার হিসেবে তাকে তৈরি করা হয়েছে, তো ওয়াজ মেড এ প্রিজনার। আর এই যে ওয়ান্স, এখানে ওয়ান্স হতে পারে বা ওয়ান্স আপন আ টাইম বা ওয়ান্টেড শুরু করেছি। কর্তা যেহেতু এ সোলজার মানে একটা সৈনিক, সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু এ সোলজার বসিয়েছি। আবার আমরা দেখবো যেটা, দেখো এখানে প্রিজনার ছিল, এবার এই প্রিজনটাকে কিন্তু আমরা ডু ভার্ব হিসেবে ইউজ করে V3 ফর্মে করেছি। ওয়ান্স আপন এ টাইম এ সোলজার ওয়াজ ইমপ্রিজন্ড। এখানে ওয়াজ কেন হলো না, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে ওয়াজ V3। সিম্পল পাস্টের ভয়েস চেঞ্জের নিয়ম কি, সিম্পল পাস্টের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়ার প্লাস V3, এটা হচ্ছে সিম্পল পাস্টের ভয়েস চেঞ্জ। যেহেতু এটা ভয়েস চেঞ্জ আকারে আছে তাই আমরা ওয়াজ ব্যবহার করেছি, আর সোলজার যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ হয়েছে। ইমপ্রিজন্ড এটা কী ভার না ডু ভার হয়েছে, অর্থাৎ প্রিজনের সাথে আমরা যুক্ত যে প্রেফিক্স যুক্ত করে সেটাকে আমরা ডু ভার্বের আকারে ব্যবহার করেছি। তো এটা কিন্তু আমাদের ওয়ার্ডসটা কিন্তু বাড়বে, অর্থাৎ যুদ্ধবন্দী করা, সেক্ষেত্রে আমরা ক্যাপটিভেটেড কথাটা ব্যবহার করতে পারি, চেইনড কথাটা ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকটা ব্যবহার এইভাবে কিন্তু শিখবো, অর্থাৎ যুদ্ধবন্দী করা সবসময় যে প্রিজনার ওয়াজ মেড প্রিজনার আমরা একটা বাক্য লেখা দেখে আমরা মুখস্থ করবো, ওটাই আমাদের ওয়ার্ড স্টক বেড়ে গেলো তা না। কিন্তু আমার প্রত্যেকটা ট্রান্সলেশনের কিন্তু ভিডিওতে তোমাদের ওয়ার্ড স্টক যাতে বাড়ে, তোমাদের ট্রান্সলেশনের যে ধাঁচগুলো যাতে তোমরা আরও কিছু রপ্ত করতে পারো, সেই জন্যই কিন্তু আমি অনেকগুলো স্টাইল কিন্তু দেওয়ার চেষ্টা করি। এর পরের বাক্যটাকে আমরা দেখে নেব। এর কয়েক বছর পর যুদ্ধ শেষ হয় এবং তিনি মুক্তি পান। তাহলে এর কয়েক বছর পর যুদ্ধ শেষ হয় এবং তিনি মুক্তি পান, এই বাক্যটার মাধ্যমে তোমরা কী কী দেখতে পাচ্ছ? দেখো, এর কয়েক বছর পর, তাহলে এর কয়েক বছর পর এটা কি নির্দেশ করতে, এটা সময়কে নির্দেশ করছে না, তাই না? সময়কে নির্দেশ করে থাকলে সেটা কি হয়, তাহলে আমার সেটা অ্যাডভার্বের ঘর, অর্থাৎ এটা এখানে যা যা আছে সেগুলো সময় হিসেবে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি। আরও কি আছে দেখো, এর কয়েক বছর পর, এখানে পর মানে কি, এখানে পর মানে কিন্তু আফটার, তাই না? এখানে পর মানে হচ্ছে আফটার মানে পরে, তো আফটার একটা কি হলো না প্রিপোজিশন, আফটার একটা প্রিপোজিশন। তাহলে আফটার যদি এটা প্রিপোজিশন হয় তাহলে পরের বিভক্তি কোথায় যুক্ত থাকে, বাংলায় বিভক্তি সবসময় প্রথমে কে থাকবে না সাবজেক্ট, মানে এটা একটা নাউন থাকবে, তারপরে বাংলাতে প্রিপোজিশন বা বিভক্তি যুক্ত থাকে, এটা কিন্তু বাংলার ক্ষেত্রে। তাহলে বাংলার ক্ষেত্রে প্রথমে থাকবে একটা নাউন থাকবে, তারপরে একটা প্রিপোজিশন যেটাকে আমরা ইংলিশে প্রিপোজিশন বলি, এবং বাংলাতে বলবো বিভক্তি, সেটা যুক্ত আছে। তো এই যে পর নামক যে বিভক্তি আমরা দেখতে পাচ্ছি, পরের তাহলে আগে কে আছে না বছর, এই বছরটা হচ্ছে কিন্তু মূল নাউন। কয়েক বছর মানে কি, তাহলে বছরটাকে আরও বিশেষিত করার জন্য কোন শব্দ বসেছে না কয়েক বছর পরে বসেছে। এখানে কয়েকটা মানে হচ্ছে সাম বা ফিউ, যে কোনো একটা হতে পারে। তো সেটা কি না সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই কয়েক শব্দটা কী বেরোলো, এটা অ্যাডজেক্টিভ, আর বছর নাউন, পর হচ্ছে আফটার। আর এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে এই ধরনের বাক্য যখন বাক্যের শুরুতে থাকে সেগুলোকে আমরা প্রথমেই বসাতে পারি বা শেষে বসাতে পারি, এগুলোকে আমাদের রিমেনিং পার্ট হিসেবে চিনব। তো এখানে মূল কাজ দেখো, এবং যখন যুক্ত থাকবে,
এবং এর আগে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এবং এর পরে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তো আমরা এখানে এই সাবজেক্ট ভার্ব যে অবজেক্ট আছে সেক্ষেত্রে যুদ্ধ শেষ হয়, তাহলে যুদ্ধ শেষ হয় মানে কি আগের মতন দেখো, আগের মতন যে যুদ্ধ শেষ হয়েছে দেখো এখানে হওয়া কথার সাথে কিন্তু করা যুদ্ধবন্দী করা ছিল, তাহলে হওয়া হয়ে এরকম থাকলে আমরা কি করি সেটা প্যাসিভ সেন্সে করি। তো যুদ্ধ শেষ হয় আমরা এটা অ্যাক্টিভও করতে পারি, প্যাসিভ করতে পারি, কেন করতে পারি বাক্য দেখে আমরা শিখতে পারবো। এবং তিনি মুক্তি পান, তাহলে তিনি মুক্তি পান, তাহলে তিনি হচ্ছে সাবজেক্ট, মুক্তি পান মানে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। বা এখানে আমরা ভার্ব প্লাস মুক্তিটাকে আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারি। পানটাকে ভার্ব করলাম আর মুক্তিটাকে নাউন হিসেবে করবো। দেখো কিভাবে করি। আফটার এ ফিউ ইয়ার্স, আফটার এ ফিউ ইয়ার্স, আফটার এ ফিউ ইয়ার্স মানে কি হলো, এর কয়েক বছর পর। এখানে এর বলতে নতুন করে কিছু মানে ইংরেজির কোনো প্রয়োজন নেই, এটা সুপারফ্লুয়াস। কয়েক বছর, হোয়েন দ্য ওয়ার এন্ডেড, যখন যুদ্ধ শেষ হলো, এন্ডেড মানে কি শেষ হলো, এখানে কিন্তু হোয়েন কথা নেই, কিন্তু আমরা এখানে একটা ধরে নিয়েছি যে হোয়েন মানে হচ্ছে যখন শেষ হলো, বা কেম টু অ্যান এন্ড, এটা এই ফ্রেজটা মুখস্থ করবে। কোনো কিছু শেষ হওয়া এটার ইংরেজি হচ্ছে কাম টু অ্যান এন্ড। যেমন একটা অনুষ্ঠান শেষ হলো, তাহলে কী হবে, দ্য প্রোগ্রাম বা ফাংশন কেম টু অ্যান এন্ড বা হ্যাজ কাম টু অ্যান এন্ড, এটা মুখস্থ করবে, ঠিক আছে। কোনো কিছু শেষ হওয়া বলতে কাম টু বা কেম টু অ্যান, এখানে কেম কেন হলো, এটা V2 রূপে আছে, এটা পাস্ট টেন্সে, কারণ শেষ হয় এটা দেখে মনে হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সে, কিন্তু যেহেতু এটা গল্প, আমি আগেই এটা পাস্ট টেন্স হয়েছে, গল্পের নিয়ম হচ্ছে একবার কোথাও পাস্ট টেন্স থাকলে পুরোটাই পাস্ট টেন্স হয়, তাই আমরা এখানে হয়টাকে আমরা পাস্ট রূপেই ব্যবহার করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হি ওয়াজ রিলিজড, তিনি মুক্তি পান। আচ্ছা, বন্দি হওয়া বা মুক্তি পাওয়া এগুলো কি নিজের ইচ্ছে হয় নাকি কারোর দ্বারা হয়? অবশ্যই কারোর দ্বারা হয়। তো কারোর দ্বারা হলে সেটা কি হবে, মুক্তি পাওয়াটা কারোর দ্বারা হয়েছে, কি আমাকে মুক্ত করেছে বলেই আমি মুক্ত হতে পেরেছি। তো এটাও কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে আছে, তাই আমি এখানে হি ওয়াজ রিলিজড, রিলিজ মানে কি মুক্তি পাওয়া, হি ওয়াজ রিলিজড। তাহলে এইখানে এই ওয়াজ প্লাস V3, এটা রিলিজটা কিন্তু এখানে V3, ইডি মা বা ডি থাকা মানে কিন্তু সেটা কিন্তু পাস্ট টেন্স না, ঠিক আছে। এখানে কিন্তু পাস্ট টেন্স ভাববে না, ইডি থাকা ডি হয়ে মানে পাস্ট টেন্স নয়, ইডি বা ডি কিন্তু V3 রূপে থাকতে পারে। এখানে এইটাতে পাস্ট টেন্স সেটা ওয়াজ দেখে আমাদেরকে বুঝতে হবে, কারণ সাবজেক্টের পর প্রথম যে ভাবটা থাকে সেই একমাত্র টেন্সটাকে নির্দেশ করে, সেটা প্রেজেন্ট হবে না, পাস্ট হবে না, ফিউচার হবে, সেটা নির্দেশ করে। আচ্ছা, রিলিজ ডের সাথে আর কি যুক্ত করতে পারি আমরা সেট ফ্রি মানে মুক্ত হওয়া, বা আনচেইনড, আনচেইনড মানে কি শিকল মুক্ত থেকে হবে, এটা একটা অ্যালিগোরিক্যাল ইউজ, ঠিক আছে। আমরা এই নতুন একটা শব্দ পেলাম আনচেইনড, আনচেইনড মানে কি আমরা বন্দি দশা সাধারণত মানে শিকল দিয়ে বেঁধে থাকে, যেটা আগে আগে হতো, সেই সেন্স হিসাবে আমরা আনচেইনড শব্দটা ব্যবহার করলাম, এটা কিন্তু V3 রূপে আছে, ঠিক আছে। চেইন মানে কি, চেইনড মানে যদি হতো চেইন থাকতো তাহলে কি বন্দি করা, অর্থাৎ আমরা এখানে বলতে পারতাম ওয়ান্স এ সোলজার ওয়াজ চেইনড, এটা বলতে পারতাম ওয়ান্স এ সোলজার ওয়াজ চেইনড ইন এ প্রিজন, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখানে বলতে পারতাম, সেই হিসেবে এটাও ইউজ করা যায়, আর এখানে আমি সেই জন্য আনচেইন শব্দটা ব্যবহার করেছি। সুতরাং বন্দি হওয়ার ক্ষেত্রে চেইন শব্দ ব্যবহার করা যায়, আবার মুক্ত হওয়ার ক্ষেত্রে আনচেইন শব্দটা ব্যবহার করতে আমরা শিখলাম। এবার আমরা পরের বাক্যটি দেখে নেব, সেখানে আমরা বাংলা বাক্য কী পাই এবং সেই বাংলার কি কি ইংরাজি ট্রান্সলেশন করা যেতে পারে সেই বিষয়ে আমরা দেখে নিই। একদিন যখন তিনি একটি বাজারের কাছ দিয়ে হাঁটছিলেন, তখন তিনি এক পাখি বিক্রেতাকে দেখতে পান। বিক্রি করার জন্য এক খাঁচা ভর্তি পাখি যার কাছে ছিল। দেখো, বাক্যটা কিন্তু অনেক বড়, তো তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এত বড় বাক্য আমরা লিখব কী করে। বাক্যটাকে যতই বড় হোক না কেন আমরা ভেঙে ভেঙে করব। দেখো কীভাবে ভেঙে ভেঙে করতে হয়। একদিন যখন, তাহলে একদিন যখন এটা কি, একটা সময়। তো একদিন আগেও বলেছি একদিন বা একদা এরকম থাকলে ওয়ান্স বা ওয়ান্স আপন টাইম বা ওয়ান ডে, এইভাবে শুরু করব। যখন ইংরেজি কি হয়, তাহলে এইগুলো কি, এগুলো সময়কে নির্দেশ করছে। তো সময়কে যখন নির্দেশ করে তো এগুলো সব অ্যাডভার্ব, এগুলো সবকটাই অ্যাডভার্ব। তিনি একটি বাজারের কাছ দিয়ে হাঁটছিলেন, তখন তিনি এক পাখি বিক্রেতাকে দেখতে পান। তাহলে
আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম, যখন তখন যখন তখন এই কথাগুলো যখন থাকবে, অর্থাৎ বাংলা বাক্যে যখন অন্তর্য দিয়ে কোনো কথা থাকবে, তারপরে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এবং ঠিক তারপরে আবার তখন ত দিয়ে একটা কথা থাকবে, যে তখন হতে পারে অন্য কিছু শব্দ থাকতে পারে, ত দিয়ে থাকবে এবং তারপরে আবার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। এগুলিকে বলা হয়, এরকম বাক্যের কোনো গঠন থাকলে সেই পুরো বাক্যটাকে বলবো আমরা জটিল বাক্য, এবং সেটা অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়বে। আমরা এখান থেকে একটা গ্রামার শিখতে পারলাম, অন্তর্য দিয়ে যা থাকবে শুরুতে, তারপর যে ত থাকতে পারে এবং তয়ের জায়গায় অনেক সময় নাও থাকতে পারে। তো তয়ের জায়গায় আমরা সাধারণত ত দিয়ে না থাকলে সেখানে দন্তস্ব থাকে। আমি উদাহরণগুলো বললে তোমরা বুঝতে পারবে। এমন বাক্যের গঠন যদি তোমরা বাক্যে দেখতে পাও, তাহলে সেখানে সবসময় মনে করবে সেই বাক্যটা যদি আমরা ইংরাজিতে পড়তাম তাহলে সেটা পড়তাম কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে, এবং যদি ক্লজের মধ্যে যাই তাহলে পড়বো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়বো। এবং এই বাক্যগুলোর গঠনে সবসময় প্রথমে যখনের সাথে বা অন্তর্য দিয়ে যে শব্দ থাকে তারপরে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এবং ত বা দন্তস্বদে যে থাকবে তারপরে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের আমরা আগের নিয়ম অনুসারে ভার্ব লাস্টে বসে, তো ক্রিয়া যদি সেখানে থাকে সেই ক্রিয়া দেখে আমরা সাবজেক্ট এবং অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারবো। উভয় বাক্যে আমরা এইভাবে বের করব। তো আমি এখানে যখন তখন বলেছি, আর কটা উদাহরণ আমরা দেখি। যেহেতু সেহেতু, যেহেতু যেহেতু সে দুর্বল ডট 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 সেহেতু সে অমুক, বা এখানে তাই সে হতে পারে তাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্তর্য দিয়ে কোনো শুরু হলে সেখানে দন্তস্ব আসছে বা ত আসছে। যদি তুমি আসো তাহলে আমি যাব, যখনই সে আসে তখনই আমি যাই। এই যে অন্তর্য বা ত, এইগুলো কিন্তু সবসময় আমি যে বাক্যটার কথা বললাম, যে ধরনের সেন্টেন্সের কথা বললাম, সেটা কিন্তু করতে হবে। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাখি বিক্রেতাকে দেখতে পান, পাখি বিক্রি করার জন্য এক খাঁচা ভর্তি পাখি যার কাছে ছিল। তাহলে এই লেজুর কথাটা আমরা কিভাবে করব? তাহলে তিনি কি করতে পারছেন? তিনি এক পাখি বিক্রেতাকে দেখতে পান। তাহলে আমরা এই জায়গাটা মনে করব যে পাখি বিক্রেতাকে যখন দেখতে পান, পাখি বিক্রেতার কাছে কি ছিল? পাখি বিক্রেতার কাছে ছিল এক খাঁচা ভর্তি পাখি। কথাটা এভাবে সাজিয়ে লিখতে এরকম হয়। তো আমরা একটু অ্যাডজেক্টিভ ক্লজ করব এখানে। অ্যাডজেক্টিভ ক্লজ করলে আমরা এই জায়গাটা কিন্তু সাজিয়ে লিখতে পারবো। ঠিক আছে, আরও শর্টকাট আছে, সিম্পল প্রয়োগ আছে, সেগুলো আমরা বাক্য দেখেই চিনতে পারবো। পাখি বিক্রেতা এবং তার সাথে যদি আমরা হ্যাবের ভাব প্রয়োগ করি, হ্যাভ হচ্ছে মূল ভাব হিসেবে করেছি, এখানে টেন্স অনুসারে হ্যাড হবে, হ্যাভ এ কি খাঁচা ভর্তি পাখি, হ্যাভ এ কেস ফুল অফ বার্ডস। তো এই কথাটা কিন্তু আমরা এইভাবে তার সাথে জুড়ে যেতে পারি, হু হ্যাভ বা হু হ্যাড বা হু হ্যাজ, এইভাবে আমরা জুড়ে দেবো। ঠিক আছে, এভাবেও করা যেতে পারে, বা সিম্পলি আমি যেভাবে দেখানোর চেষ্টা করব সেটাও কিন্তু করা যেতে পারে। তো এবার আমরা বাক্যটা দেখে নিই। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং। দেখো এই যে ওয়ান ডে মানে কি? ওয়ান ডে মানে হচ্ছে একদিন। যখন তিনি একটি বাজারের কাছ দিয়ে হাঁটছিলেন, যখন তিনি একটি বাজারের কাছ দিয়ে হাঁটছিলেন, তা হাঁটছিলেন এটা কি? ক্রিয়া। যখনের সাথে যে ক্রিয়াটা আছে যে বাক্যে, সেটা হচ্ছে হাঁটছিলেন। এবং হাঁটছিলেন এটা মানে কি? সেটা কন্টিনিউয়াস রূপে ছিল, তখন তিনি হাঁটছিলেন, সেই সময় কাজটা চলছিল, তাই এটা কি? কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? না, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস কেন হলো? তা হাঁটছিলেন, আমরা যদি নটাকে বাদ দিই, কারণ ন বাদ দিতে হয়, কারণ সম্মানার্থে নটাকে ব্যবহার করা হয়, তাহলে শুধু লে, তো শুধু ললে লাম থাকলে পাস্ট হয়, পাস্ট প্লাস হাঁটছি কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস হিসাবে তাহলে হি ওয়াজ ওয়াকিং, এখানে আমরা হোয়াইল দিয়ে করলাম কেন? হোয়াইল থাকলে সেখানে তার পরবর্তী বাক্যের গঠনটা সবসময় কন্টিনিউয়াস টেন্সে হয়, সেই জন্য হোয়াইল করলাম। হোয়েনের সাথেও হতে পারে, কোনো আপত্তি নেই, তোমরা এখানে হোয়েন দিতে পারো। নেয়ার কাজ দিয়ে এবার আমরা দেখি যে হাঁটছিলেন এবং তিনি, তাহলে এটা সাবজেক্ট এবং এটা ভার্ব হয়ে গেল। ঠিক পিছন দিক থেকে আসবো আমরা, যখন আমরা বাংলা যখন আমরা করব, ক্রিয়া বসানোর পর ক্রিয়ার পিছন দিক থেকে করতে করতে আসবো, যেটা আমি আগেও আমার ট্রান্সলেশনের স্টাইলে দেখিয়েছি। অর্থাৎ তার ক্রিয়ার ঠিক আগেই আমাদের সব অবজেক্ট বা যে প্রিপোজিশন বা অন্যান্য যে স্ট্রাকচারগুলো সেগুলো থাকে। তার কাজ দিয়ে মানে কি?
কাজ দিয়ে ইংরাজি হচ্ছে নেয়ার। কার কাজ দিয়ে? না বাজারের। দেখো এখানে র থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখন অফ বসাবো না। কেন বসাবো না? আমরা অলরেডি একটা প্রিপোজিশন বসিয়ে দিয়েছি নেয়ার, তো এখানে আবার নতুন করে আর একটা প্রিপোজিশন বসবে না, দুটো প্রিপোজিশন একসাথে বসবে না। তাই এখানে আমার নেয়ার মার্কেট, নেয়ার, এখানে নেয়ার এ মার্কেট, এখানে নেয়ার এ মার্কেট কথাটা বলতে পারো। হি নোটিসড, এবার এই জায়গাটায় কমাও দেওয়া যায় নাও দেওয়া যায়। তিনি কি করলেন? তখন তিনি এক পাখি বিক্রেতাকে দেখতে পান। তাহলে এভাবে লিখব, তখন তিনি পাখি বিক্রেতাকে দেখতে পান এবং তিনি মানে ওই পাখি বিক্রেতার কাছে এক খাঁচা ভর্তি পাখি ছিল। এইভাবে আমরা এবং দিয়ে যুক্ত করে আমরা স্প্লিট করতে পারি, যেটা আমাদের ক্ষেত্রে সোজাটা বেশি হয়। তাহলে হি নোটিসড বা স বা হ্যাড এ নোটিস। হ্যাড এ নোটিস মানে কি? হ্যাড এ নোটিস মানে হচ্ছে এই হ্যাডটা হচ্ছে এখানে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে আমরা নির্দিষ্ট আকারে বসাতে পারি না, মানে বোঝাতে পারি না, অনেকগুলো তার মিনিংস হয়। সেক্ষেত্রে হ্যাড এ নোটিস বা হ্যাভ এ নোটিস করতে পারি, মানে পে নোটিস মানে লক্ষ্য করলো। সেক্ষেত্রে পের জায়গায়, পে ভাবটার জায়গায় আমরা হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হিসেবে বসিয়েছি। যেমন লেটস হ্যাভ এ কাপ অফ টি, লেটস হ্যাভ এ কাপ অফ টি। তো এই কথাটা যদি আমরা বলি লেটস হ্যাভ, তো লেটস হ্যাভ বলতে আমরা এখানে এই হ্যাভ মানে কী বোঝায়? হ্যাভ মানে কিন্তু তখন বোঝাবে ড্রিম, বোঝাবে টেক, বোঝাবে গিভ, মানে বোঝাবে এনজয়, বোঝাবে অনেক কিছু হতে পারে। তো এই জন্যে এই হ্যাভটা কখন ইউজ করা? যখন এক্স্যাক্ট কোনো ডুভার্বের প্রয়োগ না করে আমরা অনেক ডুভার্বের প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে অতগুলো দুভাব তো একসাথে বসতে পারে না, তাদের জায়গায় এই হ্যাবের প্রয়োগটা করা হয়। ওই হ্যাব তখন অতগুলো ডুভার্বের সেন্সটা ক্যারি করে। তো যাই হোক, হ্যাড এ লুক, এটাও একই ব্যাপার। দ্যাট এ বার্ড সেলার ওয়াজ সেলিং এ কেস ফুল অফ বার্ডস। দেখতে পেলেন যে একজন বার্ড সেলার সে কী করছে না খাঁচা ভর্তি পাখি বিক্রি করছে। তাহলে আমরা এখানে শিখতে পারলাম যে খাঁচা ভর্তি পাখি মানে এ কেস ফুল অফ বার্ডস। আমরা এইভাবে জিনিসটা মুখস্থ করব। আরেকটা দেখিনি, দেখো দ্যাট এ বার্ড সেলার হ্যাড এ কেস ফুল অফ বার্ডস ফর সেল। দেখো প্রথমটা হচ্ছে আমি এখানে করেছি ওয়াজ সেলিং, পরে আমি হ্যাড নামক অধিকার রূপে একটা ভার্ব এনেছি। অধিকার ক্ষেত্রে আমরা হ্যাভ অ্যাজ হ্যাড অধিকার হিসেবে ব্যবহার করি। আই হ্যাভ এ পেন, আমার একটি পেন আছে। ঠিক তেমনি পাস্ট টেন্স হিসাবে আমি এখানে হ্যাড এনেছি, কারণ তার কাছে ছিল, তা ছিল অর্থে আমি অধিকার রূপে আমি যা আছে সেটাই প্রয়োগ করেছি। আর প্রথমটা আমি ব্যবহার করেছি তার কাছে ছিল মানে কি, সে তাহলে বিক্রি করছিল, তাহলে সেই সেন্সে আমি ওয়াজ সেলিং করেছি। হ্যাড এ কেস ফুল অফ বার্ডস ফর সেল। দেখো এই জায়গাটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা আছে, বিক্রি করার জন্য, জন্য আমি ফর ব্যবহার করেছি। এবং সেল, এই সেলটা কিন্তু নাউন রূপ। উপরের যে এসি ডবল এল ওটা কিন্তু ভার্ব, ওই ভার্বের নাউন রূপ হচ্ছে এস এ এল ই। আমি যখন প্রিপোজিশনের পরে বসাবো তখন আমাকে এসি এল এল এর জায়গায় এস এ এল ই বসাতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এরকম করে ঘুরিয়েও কিন্তু করতে পারলাম, আমরা অধিকার রূপে নিয়ে এসে তার পরে এইভাবে বিক্রি করার উদ্দেশ্যে সে সেখানে ছিল, সেই সেন্সটা মানে আমরা বাংলাটা পুরোপুরি যা লেখা আছে সেটাই করলাম না, আমরা কিন্তু সেন্সটা কিন্তু বুঝলাম, ঘুরিয়ে লিখলাম, কিন্তু মানে এবং সেন্স কিন্তু দুটোই কিন্তু এক্স্যাক্টই আছে, কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? তোমরা কিন্তু এইভাবে একটা বাংলাকে তোমরা কিন্তু নিজের মতন করে সাজিয়ে নিতে পারো। কখনোই কিন্তু পরীক্ষায় বলে দেওয়া থাকে না টু দ্য পয়েন্ট লিখতে হবে, ওটা মাল্টিপল কোশ্চেন যখন থাকে ওয়ান লাইন সেক্ষেত্রে হয়, কিন্তু এই ধরনের সাহিত্যিক চর্চার ক্ষেত্রে ভাষাটাকে বুঝতে হবে, বাক্যের গঠনটাকে বুঝতে হবে, সেন্সটাকে নিতে হবে, নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে, মানে এবং অর্থ দুটোই যেন ঠিকঠাক থাকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। আমি আর একটা লিখেছি, দেখো এইটাও তোমাদের একটা গ্রামার শেখাবো। হি স এ বার্ড সেলার উইথ এ কেজ ফুল অফ বার্ডস ফর সেল। সে দেখতে পেলো একটা বার্ড সেলারকে দেখতে পেলো, সর পরে ডাইরেক্ট বার্ড সেলার চলে এসছে উইথ এ কেজ নিয়ে। তার কাছে কী ছিল না, একটা খাঁচা ছিল, সেটা কী ছিল না ফুল অফ বার্ডস ছিল, এবং ফর সেল আগেরটার মতন বিক্রি করার জন্য সে সেখানে ছিল, দেখেছে যে একটা বাচ্চা সেখানে বিক্রি করার উদ্দেশ্যে এক খাঁচা ভর্তি পাখি নিয়েছিল। তো সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এরপর আমরা পরের বাক্যটির ট্রান্সলেশনটা দেখে নিই। সৈনিকটি খাঁচাটি কিনে নেন এবং তারপর এক এক করে সবকটি পাখিকে মুক্ত করে দেন। এই বাক্যটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এরকম আমাদের মনে হবে। এতক্ষণ পাস্ট করছিলাম, এবার প্রেজেন্ট টেন্সে আছে, কারণ এখানে কোনো ললেলাম বা তথেতাম কিছু নেই, তাহলে পাস্ট কেন হবে? কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আমাকে যখনই একটা কোনো গল্প দেবে তার শুরুতে বা যে কোনো জায়গায় যদি পাস্টের কোনো কথা থাকে তাহলে পুরো বাক্যটাই আমাকে পাস্ট টেন্সে করতে হবে। এটা কিন্তু মূল বিষয়। সুতরাং এখানে কিনে নেন বা মুক্ত করে দেন, এখানে যখন ন থাকুক না কেন বা এখানে ললেলাম না থাকুক না কেন, আমাকে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে, যেটা আমি আগেও করে এসেছি বা আগের সেন্টেন্সগুলোতে করে এসেছি। তো আমরা কি করব? সৈনিকটি খাঁচাটি কিনে নেন, তার এখানে কিনে নেওয়াটা হচ্ছে কি? কিনে নেওয়াটা হচ্ছে ভার্ব, কারণ এখানে একটু কাজ করছেন। কি কে কিনছেন? না সৈনিক কিনছেন, না সৈনিকটা হচ্ছে তাহলে কী হলো? সাবজেক্ট হলো। এবার সৈনিকটি কি কিনছেন? সৈনিকটি কি কিনছেন? না যখনই আমি কী দিয়ে প্রশ্ন করলাম তখন কিন্তু সেটা হয়ে গেল, কি হয়ে গেল? না খাঁচা কিনছেন। তাই এখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা চিনতে পেলাম, এবং ভার্ব যেটা আমি বলেছিলাম ক্রিয়া যেটা হয় ঠিক তার আগেরটা হয় অবজেক্ট। বাংলা গঠন আকারে কী হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট এবং পরে থাকে ভার্ব। তো এখানে ভার্বটা কী হলো? কিনে নেন। তাহলে তার আগে অবজেক্টটা কি? তাহলে খাঁচাটি কাকে কিনছে? তাহলে খাঁচাটাকে কিনছে, এবং সাবজেক্টটা অবশ্যই তার আগে সৈনিকটি। ঠিক একইভাবে তাকে দেখো লেখা আছে। তারপর এক এক করে সবকটি পাখিকে মুক্ত করে দেন। তাহলে এই যে বাক্যটায় তারপর এক এক করে মুক্ত করে দেন, কে করছে? এবং এর পরে তো কোনো নাম উল্লেখ নেই। এইটাই আমরা জানবো যে এবং যখন বাক্যে থাকবে এবং বা কিন্তু যখন বাক্যে থাকে, সেক্ষেত্রে কর্তা যদি একজনই হয় তাহলে প্রথমেই কিন্তু তাকে তার নামটা বসে যাবে, পরে কিন্তু আর তার নামটা বসানো থাকবে না, কিন্তু তার যে ক্রিয়াটা অর্থাৎ করে দেন, এই ক্রিয়াটা তখন সেই সৈনিকটিকে নির্দেশ করছে। সুতরাং আমরা এখানে তারপরে আবার হি বসাতে পারি বা আবার নাও বসাতে পারি। ঠিক আছে? তো আমরা এবার বাক্যটা করি। দ্য সোলজার বট দ্য কেজ ফুল অফ বার্ডস। সোলজার সেই সৈনিকটি কিনলেন। কিনে নেওয়া মানে কি? কিনে এমনি কেনা হচ্ছে বাইয়ের V2, এটা হচ্ছে ভাইয়ের V1 ফর্ম, এবং বট BOUGHT বট মানে হচ্ছে সেটি V2 ফর্মে আছে। তাই আমি এখানে বট দ্য কেজ ফুল অফ বার্ডস অ্যান্ড সেট অল দ্য বার্ডস ফ্রি ওয়ান বাই ওয়ান। সেট ফ্রি মানে হচ্ছে এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, আমরা ইডিয়মসের মধ্যে পড়তে পারি। সেট ফ্রি এর বাংলা অর্থ হচ্ছে মুক্ত করা, তাই এটা ডুভার হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এটার স্টাইল দেখো, সেট করলাম এবং তারপরে ফ্রি করেছি, মাঝখানে যাকে করেছি তার নামটা দিয়েছি। এইগুলো কিন্তু মানে এইগুলো অনেকটা ফ্রেজাল ভার্বের মতো কাজ করে বলে আমরা এই প্রয়োগটা করতে পেরেছি। ওয়ান বাই ওয়ান মানে কি? এক এক করে, যেটা আমরা পরে বসাতে পারি, এবং এটা এই ঠিক অ্যান্ডের পরে বসাতে পারি, অর্থাৎ অ্যান্ড ওয়ান বাই ওয়ান সেট অল দ্য বার্ডস ফ্রি, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে? তো এক এক করে নিয়ে এই জিনিসটাকে নিয়ে এত বেশি চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটা একটা রিমেইনিং পার্ট। কারণ এক এক করে কোরের সাথে কী যুক্ত আছে? একার যুক্ত আছে, আর একার মানে হচ্ছে বিভক্তি হয়। তো বিভক্তি থাকলে আমরা সেখানে কী করব না, আমরা অবশ্যই পরে বসাতে পারি বা সামনে বসাতে পারি সেই বাক্যে, যে বাক্যের সাথে আছে। তো এটা গেল প্রথম লাইন। এবার পরের লাইনটা দেখি। দ্য সোলজার গট দ্য কেজ ফুল অফ বার্ডস বাই পেইং। তাহলে কিনতে গেলে কী লাগবে? টাকা লাগবে, তাই এখানে বাই পেইং করেছি আমি। অ্যান্ড রিলিজ দেম মানে কি? ছেড়ে দেওয়া। সেটাও রিলিজ কথাটা আমরা সেটের জায়গায় আমরা রিলিজ কথা ব্যবহার করতে পারি। ওয়ান বাই ওয়ান এটা একটা হতে পারে, বা এই জায়গাটায় মেড দেম ফ্রি, অর্থাৎ এই তারপর এক এক করে যে মুক্ত করে দেন, এই লাইনটায় আমি এখানে আর একটা নতুন স্টাইল করেছি, মেড দেম ফ্রি। মেক ভার্ব, পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের ব্যবহার নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে দেবো, তোমরা বুঝতে পারবে যে মেকের ব্যবহার, গেটের ব্যবহার, হ্যাভের ব্যবহার কীভাবে পজিটিভ ভার্বে হয়। তো এইখানে হচ্ছে কাউকে কিছু করে দেওয়া, কাউকে কিছু করানো, সেক্ষেত্রে মেক বা মেড হয়। এখানে মেড হয়েছে, এটা পাস্ট টেন্স বলে এটা V2 ফর্মে হয়েছে। মেড দেম বলতে এই পাখিগুলো বলছে। এখানে আমরা অল দ্য বার্ডস বলতে পারো, কোনো সমস্যা নেই। দেম ফ্রি ইন ওপেন এয়ার, মুক্ত আকাশে। তাহলে পাখিদেরকে ফিরে দিলে সে কোথায় যাবে? মুক্ত আকাশে বলে না, মুক্ত আকাশে বিহঙ্গরা উড়ে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মুক্ত আকাশ আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব। বা এই লাইনটার আবার একটা প্রয়োগ হচ্ছে, সেটা কি? সেটা কি? গেভ দেম ফ্রিডম, তাদেরকে কি দিল না? স্বাধীনতা দিল। গেভ দেম ফ্রিডম। তাহলে এখানে আরেকটা তোমরা স্টাইল বলতে পারো, আর একটু লিটারেরি করে, গেভ দেম দ্য টেস্ট অফ ফ্রিডম।
তাদেরকে দিল স্বাধীনতার স্বাদ দিল, মুক্তির স্বাদ দিল। এগুলো আরও যত প্র্যাকটিস করবে এই ধরনের ভাষা আরও তোমরা পাবে। তোমাদের মনে হতে পারে যে এই ধরনের ভাষা শেখার কোনো এখন এই মধ্যে প্রয়োজন নেই, মোটামুটি লিখতে পারলে ভালো, ঠিক আছে, তুমি অবশ্যই লিখতে পারবে, কিন্তু তোমার মধ্যে কি এটা হয় না যে আমি কিছুটা ব্যতিক্রমী লিখবো, যাতে করে যিনি খাতা দেখবেন তিনি বলবেন না এ একটু ব্যতিক্রম লিখে, তাহলে নাম্বারটা সেভাবে দেওয়া উচিত। তা আমি কি বলবো, গেভ দেম দ্য টেস্ট অফ ফ্রিডম ফ্রম বন্ডেজ। বন্ডেজ মানে কি, কারাগার বা ওই যে শিকল যেটাকে বলে। বিহাইন্ড বার্ডস, এখানে বার্ডস মানে হচ্ছে বার্ডস মানে হচ্ছে ওই যে খাঁচার যে শিকগুলো, ওর পিছন থেকে তাকে মুক্ত করে দিয়েছে, ঠিক আছে। এই লাইনটা কিন্তু অবশ্যই খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা কিন্তু তোমরা কিন্তু এইভাবে মুখস্থ করবে, ঠিক আছে। গেভ, এখানে গেভ কেন হয়েছে, সেই একই ফর্ম ভিটু রূপে হয়েছে, গিভের ভিটু ফর্ম বা পাস্ট ফর্ম গেভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বাংলাটা আমরা দেখে নিই। লোকে যখন তাকে ঘিরে ধরে তার এই বিস্ময়কর ব্যবহার সম্বন্ধে প্রশ্ন করলো। এই বাক্যটাকে যখন আমরা করব তাহলে একটা কী হয়েছে দেখো, লোকে যখন ঘিরে ধরে তার এই বিস্ময়কর ব্যবহার সম্বন্ধে প্রশ্ন করলো, তাহলে এই টোটাল বাক্যে অ্যাকচুয়াল ক্রিয়াটা কোথায় আছে? মূল ক্রিয়াটা কিন্তু হচ্ছে এই প্রশ্ন করলো, এখানে এটা কিন্তু মূল ক্রিয়া, মেইন ভার্ব, ঠিক আছে। আর ঘিরে ধরে মানে কি, তাহলে এখানেও একটা কাজ রয়েছে। আমরা এখানে একটা গ্রামারটা শিখে নিই। সাবজেক্টকে, তাহলে এখানে টোটাল কাজটা কে করছে? প্রশ্ন করা এবং ঘিরে ধরা কাজটা কে করছে? না এই লোকে করছে, তাই তো। তো লোকে করছে, ঘিরে ধরছে এবং প্রশ্ন করছে। দেখো এই যে বাক্যটা পেলাম আমরা, সেখানে প্রথম যে ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ঘিরে ধরলো, তাহলে এই ঘিরে ধরে এই কথাটা কেমনভাবে আছে না একার যুক্ত আছে। নিয়মটা কি, যখন একটা সাবজেক্টের দুটো ভার্ব থাকবে, সেক্ষেত্রে একটা কাজ করার পর আর একটা কাজ করবে এমন মনে হবে, সেক্ষেত্রে প্রথম ক্রিয়াটার সাথে সবসময় এ বা ইয়া এমন দিয়ে শেষ করতে হবে। যেমন স্কুলে গিয়ে আমি বই পড়ি, তাহলে আমি স্কুলে গিয়ে বই পড়ি বা স্কুলে গিয়ে বই পড়ি একই কথা। তাহলে প্রথমে কাজটা কী হচ্ছে? স্কুলে যাওয়াটা, তারপরে কাজটা হচ্ছে বই পড়াটা। এরকম যখন বাক্যে থাকবে সেগুলোকে আইএনজি দিয়ে শুরু করা যেতে পারে প্রথম ভাবটার সাথে। মানে ঘিরে ধরে মানে কি, সারাউন্ডিং হিম, ঠিক আছে, এভাবে করা যেতে পারে। বা তোমরা করতে পারো প্রথমে ঘিরে ধরলো এবং প্রশ্ন করলো, তাহলে এবং দিয়েও করা যেতে পারে, আবার এইভাবে আইএনজি দিয়েও করা যেতে পারে। আমরা দেখে নিই। হোয়েন অল দ্য পিপল সারাউন্ডেড হিম, আমি এখানে জাস্ট একদম প্লেন করে লিখেছি, কোনো আমি সিম্পল সেন্টেন্স ব্যবহার করিনি, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেছি। অ্যান্ড আস্কড হিম হোয়াই হি ডিড সাচ স্ট্রেঞ্জ ডিড বা বিহেভিয়ার। তো এখানে তোমাদের মনে হতে পারে বিস্ময়কর বলতে কি, বিস্ময়কর ব্যবহারটা বিস্ময়কর যখন হচ্ছে, তখন ব্যবহারের ক্ষেত্রে বিস্ময়কর শব্দটা কিন্তু আমরা সবসময় মনে রাখবো, এটা অদ্ভুত ব্যবহার করলো, যেটা সাধারণত কেউ করে না, একটু ব্যতিক্রমী ব্যবহার। তো সেই জন্য আমি এখানে স্ট্রেঞ্জ কথাটা ব্যবহার করেছি। ডিড মানে কি, ডিড মানে কিন্তু এখানে কাজের কথা বলছে, ব্যবহারটাকে আমি ডিড হিসেবে, কাজ হিসেবে বলেছি। বা ব্যবহারের যে অ্যাকচুয়াল ইংরেজিটা বিহেভিয়ার, সেটাও কিন্তু তোমরা বলতে পারো। তো এটা হচ্ছে প্রথম লাইন। পরেরটা কী আছে? আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলেন, ফর হিজ, তার স্ট্রেঞ্জ, পিকিউলিয়ার, ওয়ার্ড, সারপ্রাইজিং, অড বিহেভিয়ার, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবো। বিস্ময়কর বলতে এখানে ওন্ডারফুল করবো না, ওন্ডার মানে হচ্ছে অবাক হয়ে কোনো কিছু কথা বলা, সে কিন্তু সেক্ষেত্রে এটা আসছে না, কারণ কাজটা একটা অদ্ভুত আচরণ করেছে। অ্যাকচুয়ালি বিস্ময়করের অ্যাকচুয়াল বাংলাটা এখানে হবে অদ্ভুত, ঠিক আছে। তোমরা কিন্তু পড়ে বুঝতে হবে কোন বাংলা কোন সেন্সে কোন জায়গায় আছে, এটা কিন্তু একটা বোঝা আর্ট। তো এখানে আমরা সেই জন্য স্ট্রেঞ্জ, পিকুলিয়ার এবং ওয়ার্ড, সারপ্রাইজিং, অড বিহেভিয়ারের কথা ব্যবহার করেছি। অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য বার্ড, এখানে আমি বিহেভিয়ার ব্যবহার করতে পারি বা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড শব্দটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করতে পারবো, হয় বিহেভিয়ার নেবো বা অ্যাটিটিউড নেবো। তাই আমি এখানে অবলিক চিহ্ন দিয়েছি। টুয়ার্ডস দ্য বার্ড, এখানে আমরা এসও বলতে পারি, বার্ডস, টুয়ার্ডস দ্য বার্ডস। নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। তখন তিনি উত্তর দিলেন, আমি বন্দিদশার দুঃসহ যন্ত্রণা জানি। তখন তিনি উত্তর দিলেন, তাই তখন তিনি উত্তর দিলেন কোটেশনের মধ্যে আছে, তাহলে কোটেশনের মধ্যে থাকার মানে সেই কোটেশনের মধ্যেই তুমি করতে পারো, বা ইনডেট স্পিচ করেও করতে পারো, দুটোই করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন করে আছে তেমনই করতে পারো, আর ইনডেট স্পিচও করতে পারো। ইনডেট স্পিচ করতে গেলে তোমাকে ন্যারেশন জানতে হবে, সেক্ষেত্রে ভার্বের বা টেন্সের সমস্যা আছে, সেটা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। দেখো, অ্যান্ড হি রিপ্লাইড,
বা দেন হি রিপ্লাইড তোমরা বলতে পারো, এখানে অ্যান্ডের জায়গায় তোমরা বলতে পারো দেন কথাটা বলতে পারো। দেন হি রিপ্লাইড, উত্তর দিলেন, আমি বন্দিদশা দুঃসহ যন্ত্রণা জানি। তাহলে আমি জানি, আই নো, জানি মানে এটা ভালো করে জানি, ভেরি ওয়েল, এটা জাস্ট আনলাম। দ্য বিটার এক্সপিরিয়েন্স, দুঃসহ যন্ত্রণা মানে বিটার বা তিক্ত অভিজ্ঞতা, যন্ত্রণা অফ ইমপ্রিজনমেন্ট বা কেজমেন্ট, কারাগারের যে অবস্থা, সেই অবস্থার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আমি ভালো করে জানি। আমি এখানে যন্ত্রণা বলতে যে পেইন, সেটা কিন্তু আমি এখানে ইউজ করিনি। দেখো আমি এখানে ইউজ করেছি এক্সপিরিয়েন্স শব্দটা ব্যবহার করেছি, অর্থাৎ সেখানে তো আমার অভিজ্ঞতা হয়েছে, সেটাকে যন্ত্রণামুখর, তাই আমি এখানে বিটার এক্সপিরিয়েন্স কথা উল্লেখ করেছি। এটা কিন্তু স্টাইলিশ ওয়ার্ড। এছাড়া কী হতে পারে, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, সব কিন্তু কোটেশানের মধ্যে, তাই কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে লিখছি, এগুলো সব কিন্তু কোটেশান, ঠিক আছে? তাই আমি কিন্তু এগুলো আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, এখানে যখন ইনটলারেবল অসহনীয়, আনবিয়ারেবল একই কথা, হেডিয়াস মানে মানে প্রচণ্ড বাজে, পেইন এখানে যন্ত্রণা বলতে আমি কি পেইনটাকে তুলে ধরেছি, অফ ইমপ্রিজনমেন্ট বা কেজমেন্ট, যেটা আমি আগে লিখেছি। এছাড়া কি লেখা যেতে পারে, আই ক্যান ফিল, আমি অনুভব করতে পারি, এখানে জানা বলতে জানা সত্ত্বেও আমি অনুভব করতে পারি যে এরকম হতে পারে দুঃসহ যন্ত্রণাটা। তাহলে কোন কোন ডুভার কখন কখন ব্যবহার করছি, এই বাক্য পড়েই কিন্তু তোমাকে কিন্তু বুঝতে হবে বা শিখতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা কিন্তু আরও বেশি শ্রুতিমধুর বা দৃষ্টিনন্দন হবে। আই ক্যান ফিল হাউ মাচ পেইনফুল দ্য ক্যাপটিভিটি ওয়াজ, তো এই লাইনটায় আমরা বুঝতে পারছি না হাউ মাচে ব্যবহার করছি, তো এটা কি একটা আবেগের ব্যাপার আসছে না, সেখানে আমি সেই জন্য আমি এক্সক্লামেটরি সাইন দিয়েছি। হাউ মাচ পেইনফুল দ্য ক্যাপটিভিটি ওয়াজ, ক্যাপটিভিটি মানে কি বন্দিদশা, ঠিক আছে? তো আমরা দেখতে পেলাম এখানে ফিলে ব্যবহার করেছি, প্রথমে নো করলাম, তারপরে এক্সপিরিয়েন্স করলাম, এইগুলো কিন্তু বাক্যর অর্থ অনুযায়ী কিন্তু দুভারগুলো আসবে। তো তোমরা ভাবতে পারো যে এইগুলো আমরা কী করে একদিন শিখবো, এগুলো কী করে বুঝবো কখন কী হবে। দেখো এইগুলোর জন্য বলবো যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, একমাত্র প্র্যাকটিস করতে করতে করতেই তোমার মধ্যে সেন্সটা চলে আসবে কখন আমি কোন শব্দ কোন ক্ষেত্রে ব্যবহার করব, বা কোন বাংলার কোন অর্থ হয়। এটা তো বুঝিয়ে দেওয়া যায় না, বা আমি একটা ভিডিও দিলাম বা আমি তোমাকে লিখে দিলাম, তুমি সঙ্গে সঙ্গে সবগুলো গ্রাফ করতে পারবে, এটা কখনোই সম্ভব না। যেহেতু পিএসসি ক্লার্কশিপের মেইন পরীক্ষা পিছিয়ে গেছে, আজকে আমি যখন ভিডিওটা করছি এই মুহূর্তে আমার কাছে যে খবরটা এসছে যে পিছিয়ে গেছে আবার, মানে এখনও পর্যন্ত যে রিশিডিউল হবে তার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আমাদের কাছে অনেক সময় আছে, এবং আমার অভিজ্ঞতা বলে যে আমার যেটা বিশ্বাস বলে যে এই বছরে কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, যতক্ষণ একটা ভ্যাকসিন না দিচ্ছে। এত পরিমাণ মাস গ্যাদারিং কখনোই করবে না, 66,000 মানে একদিনে পরীক্ষা হবে, প্রচুর পরিমাণে ক্যাওস হবে, অন্তত ট্রেন চলাচল তো শুরু করতেই হবে, ট্রেন না চললে কখনোই এটা সম্ভব না করা। আর লোকালে যদি কোনো পরীক্ষার সিস্টেম করে তাহলে বলবো প্রচণ্ড পরিমাণ করাপশন হবে, আবার কেস হবে, আবার ঝুলে যাবে, ঠিক আছে? তো সেই জন্য বলবো তোমাদের হাতে অনেক সময় আছে, প্রচুর প্র্যাকটিস করো, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, এই ধরনের বিভিন্ন স্টাইল কিন্তু অন্য কোথাও পাবে না। তো এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা এখনও ইংরেজি দুর্বল, শুধুমাত্র মেইন পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে, একদম না। অনেকের ধারণা আছে ট্রান্সলেশন শুধুমাত্র তো মেইনের জন্য, একদম না। ট্রান্সলেশন মানে হচ্ছে ইংরাজি, আর ইংরাজিতে সবসময় গ্রামার ভিত্তিক হয়। আমি প্রচুর গ্রামার শিখছি, ওয়ার্ডের ব্যবহার শিখছি, ভার্বগুলোকে আমি শিখতে পারছি, স্টাইল শিখতে পারছি, এগুলো স্পিকিংয়ে ব্যবহার করতে পারি, এগুলো অবজেক্টিভ কোশ্চেনে ব্যবহার করতে পারবো, এগুলো আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করতে, সব জায়গায় এনিহোয়ার ইউ ক্যান ইউজ ইট। সো তোমরা কখনোই মনে করবে না যে ট্রান্সলেশন মানে শুধুমাত্র যারা মেইন পরীক্ষা দেবে শুধু তাদের জন্যই হয়, এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা। এইভাবে কিন্তু কোনো দিন কোনো কিছু শেখা যায় না। ইংরেজি মানে হচ্ছে তার মধ্যে সব কিছু আছে, সে যে সেকশনই হোক না কেন, অবজেক্টিভ হলেও তার একটা বিষয় থাকে, ডেসক্রিপটিভ হলেও তার মধ্যে একটা বিষয় থাকে। তাই আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগছে তোমাদের এই ভিডিওর ক্লাসগুলো। ধন্যবাদ।